সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাভিউ টিভির নিয়মিত খেলাধুলা ভিত্তিক আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিল শাহরিয়ার। আর আজকে আমার খেলার মাঠে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি সিলেট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আহবাব মোস্তফা খান। বাংলাভিউ টিভির খেলার মাঠে অনুষ্ঠানে আজকে আগত অতিথি আহবাব মোস্তফা খান, তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট এবং স্থানীয় ক্রিকেট নিয়ে। শুরুতে যে বিষয়টা নিয়ে আহবাব মোস্তফা খানের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে সর্বশেষ যে সিরিজটা হলো, ওয়ানডে সিরিজটা হলো জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের, এবং সেটা আমাদের সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরে অনুষ্ঠিত হলো। সেখানে আমাদের বাংলাদেশের ইতিহাসের এই সেরা ক্যাপ্টেন, যিনি 87টা ওয়ানডে ম্যাচ নেতৃত্ব দিয়ে 50টা ম্যাচে বাংলাদেশকে জয় নেতৃত্ব দিয়েছে, মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। তো হঠাৎ করেই আসলে এই ঘোষণাটা আসলো যে তার অধিনায়কত্বের এই পরিসমাপ্তি ঘটছে। তো এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। তো এই যে অধিনায়কত্বের এই দীর্ঘ একটা কাল মাশরাফি বিন মুর্তজার, এই মাশরাফির অধিনায়কত্বটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে মাশরাফি আসলে বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক হিসাবে সোনালী ফ্রেমে বাঁধা রাখবে মাশরাফির নাম। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হচ্ছেন মাশরাফি। 2009 সালে আশরাফুলকে সরিয়ে কিন্তু তাকে প্রথমে অধিনায়ক করা হয়েছিল। পরে বিভিন্ন সময় তিনি ইনজুরিতে পড়ে যান এবং এই মধ্যখানে তামিম, মুশফিক, সাকিবও কিন্তু অধিনায়কত্ব করেছেন। এরপর কিন্তু 2014 থেকে মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক হিসাবে একটি রিমার্কেবল ভূমিকা পালন করেছেন, যার নেতৃত্বে বাংলাদেশ অনেক অর্জন, যেমন 2015-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, এরপরে ট্রাই নেশন সিরিজ জয়, এবং সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ, এগুলো আমরা মোটামুটি মাশরাফির নেতৃত্বে কিন্তু একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল আমাদের সেই জয়গুলো। এই জন্য বাংলাদেশের ক্রিকেটের মাশরাফি একটি ইতিহাস, একটি অধ্যায়। সেই গৌরবজনক অধ্যায় এর পরিসমাপ্তি হয়েছে সিলেটের এই নয়না ভিরাম স্টেডিয়ামে। আসলে মাশরাফির এই যে শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের ঠিক শুরুর কয়েকদিন আগে বিসিবি সভাপতি বলছিলেন যে মাশরাফির এটাই শেষ, তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু মাশরাফি 5 মার্চ 2020 অবসরের প্রেস ব্রিফিংয়ে তিনি অবসরের কথা বলেন এবং অধিনায়ক হিসাবে সরে যাওয়ার কথা বলেন। অধিনায়ক হিসাবে সরে গেলেও তিনি কিন্তু ক্রিকেটেই আছেন, এবং অনেকে আশা করছেন যে তিনি আবার তিনি প্রথম দিকে যেরকম গতির জোহর তুলেছিলেন এবং বোলিংয়ে পারফর্ম করেছিলেন, আবার সেরকম স্বমহিমায় স্বরূপে ফিরে আসবেন। কিন্তু সেটা একটা প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাকিবের রিপ্লেসমেন্ট কিন্তু নেই। সাকিব হয়তো ফিরবেন অক্টোবর-নভেম্বরে। তার আগ পর্যন্ত মাশরাফিকে রাখা যেত কি না সেটা নিয়ে একটি প্রশ্ন আমার কাজ করে। কারণ এখন যাকে অধিনায়ক করা হয়েছে ওডিআইয়ের, তামিম ইকবাল, তিনি কিন্তু আগেও অধিনায়কত্ব করেছেন, এবং সেটা অনেকাংশে সুখকর ছিল না তার অধিনায়কত্ব, এবং তার নেতৃত্বের যে গুণাবলী নিয়ে অনেকের প্রশ্ন আছে। যদিও বাংলাদেশের এখনও তার ওপেনিংয়ে তার রিপ্লেসমেন্ট কিন্তু এখনও সেভাবে তৈরি হয় নাই। সুতরাং তিনি অধিনায়ক হিসাবে তাকে বাছাই করা হয়েছে। এটা এখন দেখার বিষয় যে আসলে কেমন হয় তার অধিনায়কত্ব। আর সামনে আসে এই যে মেতে আয়ারল্যান্ডের সাথে সিরিজ, সেখানে হয়তো তার বোঝা যাবে তার ক্যাপ্টেন্সি। কিন্তু আমার যেটা প্রশ্ন, সাকিব আসার আগ পর্যন্ত হয়তো মাশরাফিকে রাখা যেত। কারণ আপনি দেখেন এই মে মাসে আছে আয়ারল্যান্ড সিরিজ, এরপরে আছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20তে তো তিনি অনেক আগে অবসর নিয়েছেন। যাই হোক, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এখন বিসিবি যে কনফিডেন্স নিয়ে তামিমকে অধিনায়কত্ব দিয়েছে, এটা এখন দেখার বিষয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শেষ ওয়ানডেতে মাশরাফিকে প্রশ্ন করেছিলাম যে আপনি হোম অফ ক্রিকেটে খেলেছেন, মিরপুরে, চট্টগ্রামে খেলেছেন, আপনার স্বপ্ন থাকতেই পারে যে হোম অফ ক্রিকেট থেকে বিদায় নেবেন, কিন্তু আপনি হঠাৎ করে সিলেট থেকে বিদায় নিয়েছেন, এটাকে আপনি বিশেষ কিছু দেখছেন কিনা। তিনি একটু ট্র্যাক্টফুলি অ্যান্সারটা দিয়েছেন এবং স্বাভাবিক একটু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস ইউজ করেছেন।
তবে আমার যতটুকু মনে হয়েছে যে একটা অভিমান কাজ করতেই পারে তার মধ্যে, যেটা প্রেস ব্রিফিংকে অনেক সময় লক্ষ্য করেছি এবং বিভিন্ন সময় তার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার অভিমানটা কাজ করেছে। হয়তো তিনি চেয়েছিলেন অন্য কোনো এক সময় হয়তো অধিনায়ক থেকে বিদায় নেবেন। যাই হোক, সিলেট থেকে বিদায় নিয়েছেন। আমরা মাশরাফির সে রিপ্লেসমেন্ট বাংলাদেশের ক্রিকেটের আর হবে না, হবে কিনা সন্দেহ, হয়তো হবে, কিন্তু তিনি 88 ম্যাচে তিনি 87টি ম্যাচ খেলেছেন এবং তার নেতৃত্বে অর্ধশত জয় পেয়েছে বাংলাদেশ। এটা কিন্তু একটি বিশাল অর্জন বাংলাদেশের। আমার মনে হয় হাবিবুল বাশারের পরে তারপরেই হাবিবুল বাশার বাংলাদেশের অধিনায়ক হিসাবে অনেকটাই সফল ছিলেন, কিন্তু এখন মাশরাফি এমন একটি উচ্চতায় পৌঁছে গেছেন যে অধিনায়ক হিসেবে তার অবদান স্মৃতির সোনালী ফ্রেমে বাঁধা থাকবে। আমরা বিশ্বাস করি যে মাশরাফির যে অবদান সেটা স্মৃতির সোনালী ফ্রেমে বাঁধা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, মাশরাফি যে শুধু মাঠেই একজন তারকা ক্রিকেটার ছিলেন তা কিন্তু না। মাশরাফি বারবার ইনজুরিতে পড়েছেন এবং সেখান থেকে ফেরত এসছেন এবং মাশরাফি বিভিন্ন সময় কিন্তু দেশ নিয়ে, ক্রিকেট নিয়ে, জীবন নিয়ে যে উদ্দীপনামূলক কথাগুলো বলেছেন, অনেকের কাছে কিন্তু মাশরাফি একজন লিভিং লিজেন্ড এবং জীবনকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একজন অনুপ্রেরণাদায়ী একজন ব্যক্তিত্ব। তো ক্রিকেটের বাইরেও যে মাশরাফির বিভিন্ন রকমের প্রভাব তরুণ সমাজের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, এবং মাশরাফি যে বারবার নিজেকে সেইভাবে প্রমাণ করেছেন, বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তিনি আবার সময় ফেরত এসেছেন, মাশরাফির এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে দেখেন, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। একজন অধিনায়কের প্রথম গুণ হচ্ছে ওটা তার বিনয় থাকা উচিত এবং তার যে একটি ধৈর্য বা তাৎক্ষণিক একটি প্রবলেম সামলানো, সেই কি কিন্তু মাশরাফির মধ্যে ছিল। সেই যেমন আপনি দেখেন, তাকে যখন 2009-এ আশরাফুলকে সরিয়ে তাকে তখন করা হলো অধিনায়ক, তখন তিনি বলেছেন, আমার কিন্তু এখনও মনে আছে, তিনি বলেছিলেন যে আমি অন্যের নেতৃত্বে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করি। তিনি কিন্তু অধিনায়কত্ব থেকে নিতে চাননি, কিন্তু তাকে দেয়া হয়েছে। এটা একটা বিনয়। এরকম বিনয়ী অধিনায়ক কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এবং দেখেন, আপনি এই কয়েক বছর দুয়েক আগে এই যে একবার মাঠে একজন দর্শক ঢুকে পড়েছিল, মাশরাফির অন্ধভক্ত, তখন কিন্তু তিনি যেভাবে সেটাকে সামলেছিলেন, অন্যের বেলায় হয়তো সেটা সম্ভব হতো না। তিনি কিন্তু খুবই দরদ দিয়ে, খুবই আবেগ দিয়ে সেটা সামলেছেন। সুতরাং মাঠের বাইরে, 22 গজের বাইরেও কিন্তু একজন মানবিক মাশরাফিকে আমরা খুঁজে পাই। এবং তিনি যে সবসময় এই টিম মেটদের স্বতঃস্ফূর্ত রাখেন, স্পন্টেনিয়াস রাখেন এবং মাতিয়ে রাখেন, সেটা কিন্তু অনেকেই বলেন। যেমন তিনি বিদায় বেলায় কিন্তু মুশফিক, সাকিব, তামিমরা কিন্তু খুব আবেগ মিশ্রিত কথা বলেছেন বিদায় বেলায়। যেমন মাশরাফিও কিন্তু সাকিবকে মিস করেছেন, যে সাকিব বিদায় বেলায় তিনি সাকিবকে পাননি। সো এটাই বলে দেয় তাদের সবার এই যে আবেগ। যেমন মাশরাফি যেভাবে বিদায় নিলেন, বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমী কিন্তু অনেকেরই চোখে অশ্রু ঝরেছে, আমি সিলেটেও দেখেছি। সুতরাং যেমন একজন সাবেক ক্রিকেট কোচ, একজন জালাল চৌধুরী, তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে মাশরাফির যে অবদান, কোনো চৌকশতম ডুবুরিও কিন্তু মাশরাফির তল খুঁজে পাবে না। সুতরাং এরকম এত ওয়ার্ডস, এত আবেগ মিশ্রিত ওয়ার্ডস, লাভিং ওয়ার্ডস, এগুলো কিন্তু মাশরাফিকে আসলে বুঝিয়ে দেয় যে মাশরাফি শুধু 22 গজেই নেতৃত্বে ভালো ছিলেন না, তিনি কিন্তু 22 গজের বাইরেও কিন্তু একজন ভালো মানুষ এবং ভালো অধিনায়ক ছিলেন। অবশ্যই আমরাও মাশরাফির এই যে অধিনায়কত্বের পরের যে অধ্যায় সেটার জন্য শুভকামনা জানাবো। একটা বিষয় যেতে চাই, এই যে জিম্বাবুয়ে সিরিজের সঙ্গে যে টি-20 সিরিজটা ছিল, সেখানে কিন্তু আমাদের সিলেটেরই একজন কৃতি সন্তান নাসুম আহমেদ, তাকে দলে রাখা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে কিন্তু জাতীয় দলের সিলেট থেকে সেভাবে ক্রিকেটার উঠে আসছিল না, কিন্তু গত কয়েক বছর আবু জাহিদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, বাউদ্দিন হোসেন চৌধুরী, জাকির হাসান, এরই ধারাবাহিকতা নাসুম আহমেদ। কিন্তু টি-20 সিরিজে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষেও কিন্তু আমরা নাসুম আহমেদকে মাঠে নামাতে দেখিনি। তো আপনার কি মনে হয় যে তাকে একটু চেষ্টা করানো, যে দেখা যেত তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আসলেই তৈরি কিনা বা কতটা তৈরি? বিশেষ করে যখন আমাদের এখন সাকিব নেই, তাইজুলকে হয়তো ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাইজুলকে আমরা দেখেছি বেশিরভাগ সময় টেস্ট স্পিনার হিসেবে ব্যবহার করা হতো। টি-20 বা ওয়ানডের জন্য কি নাসুম আহমেদ তৈরি কিনা বা তৈরি করবার জন্য কি একটা সুযোগ তাকে দেওয়া যেত কিনা, আপনার কি মনে হয়?
দেখেন আমরা যখন 15 জনের স্কোয়াড যখন দেখলাম টি20-তে ঘোষণা করা হলো, তখন নাসুমকে দেখে আসলে আমি নিজেই খুব উৎফুল্ল ছিলাম যে হয়তো নাসুম খেলবেন সিলেটের মাঠে। কিন্তু আমরা যেটা অবাক হলাম আসলে এখন বাংলাদেশের যে টি20 যে শেষ টি20 দলে কিন্তু লেফট আর্ম স্পিনার্স কিন্তু ছিলেন না। চাইলে কিন্তু নাসুমকে খেলানো যেত। আসলে দেখেন সাকিবও নেই, চাইলে কিন্তু খেলানো যেত। যেমন তামিমকে বসিয়ে রেখে নাইমকে তোলা হয়েছে, এরপর হাসান, এরপর আপনার আফিফ আরও খেলানো হয়েছে। সুতরাং নাসুমকে দেখা যেত। যেমন তাকে তো বিপিএল থেকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 13 ম্যাচে কিন্তু 6 উইকেট নেওয়ার পর তিনি নজর করেছেন। সেজন্য আমার মনে হয় যে লেফট আর্ম স্পিনার হিসাবে দেখা যেত। যেমন এই যে বললেন তাইজুল কিন্তু নিয়মিত না, তিনি টেস্টেই বেশি তাকে নজর দেওয়া হয়। এবং আমাদের কিন্তু লেফট আর্ম স্পিনারের কিন্তু অভাব আছে। সুতরাং তাকে আন্তর্জাতিক পরিসরে খেলে দেখানো যেত। এবং আমাদের জন্য যেটা বিষয় হচ্ছে যে সিলেটের অনেকেই উঠে এসেছেন অলোক, রাজিন, তাপসদের জায়গায়, কিন্তু অনেকে কিন্তু নিয়মিত হতে পারছেন না, দলে নিয়মিত হতে পারছেন না। এখন হয়তো টেস্ট তুলে আছেন, রাহি আছে, এবাদত আছেন। রাহি মোটামুটি নিয়মিত এবং ভালো করছেন, কিন্তু এরপর কিন্তু আর কাউকে আমরা সেরকম পারফর্ম করতে দেখছি না এবং নিয়মিত হচ্ছে না। তো এখানে নাসুমকে দেখা যেত, যেহেতু তিনি বিপিএলে অনবদ্য পারফর্ম করেছেন। এবং আমরা হয়তো অন্য পরিসরে অন্য কোনো ইভেন্টে তাকে নেওয়া হবে, কিন্তু সিলেটের মাঠে তার চেনা শহরে কিন্তু তাকে একটা ম্যাচে রাখা যেত। আমরা প্রত্যাশা করব নাসিম আহমেদ তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবেন এবং ভবিষ্যতে হয়তো তিনি আবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন। এবার জাতীয় দলের প্রসঙ্গ থেকে একটু ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গে আসতে চাই। ঢাকায় কিন্তু বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। তো এই বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, দীর্ঘদিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ন্যাশনাল ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগ নামের দুটো লিগ আয়োজন করছে, যেখানে 4 দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এবং ক্রিকেটারদের থেকে শুরু করে সংগঠক অনেকেই একটা জোর দাবি জানিয়ে আসছেন যে এই বিভাগীয় দলগুলোকে নিয়ে, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কিংবা বিভাগীয় দলগুলোকে নিয়ে আলাদা করে সেভাবে ওয়ান ডে একটা টুর্নামেন্ট যদি বিসিবি করতে পারে, যেখানে শুধু দেশি ক্রিকেটাররাই খেলার সুযোগ পাবেন, বিদেশি ক্রিকেটারদের সেখানে সুযোগ না দিলেও চলবে। তো এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট করলে বাংলাদেশে আরও ভালো ওয়ান ডে ক্রিকেটার পাওয়া যেত। এটি নিয়ে আপনার কি মনে হয়, এরকম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কতটুকু গুরুত্ব রয়েছে? ধন্যবাদ, আসলে ভালো কথা বলেছেন। দেখেন আমাদের ন্যাশনাল টিমে যারা বা ডাক পান বা স্কোয়াডে জায়গা পান, তাদের বেশিরভাগই কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগ বা এরকম মানে ঢাকা বেসড কিন্তু করা হয়েছে। এটাকে যদি আপনার মানে স্প্রেড করা হতো বিভাগীয় শহরগুলোতে, বিভাগ ভিত্তিক ওডিআই কোনো আয়োজন থাকতো ওয়ানডে সিরিজে, তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ওডিআই এর জন্য স্পেশাল মানে বিশেষ খেলোয়াড়কে বাছাই করা যেত এবং তাদের সরাসরি কিন্তু বিসিবি সেটা করতে পারতো। এবং সেটাকে আমরা মিস করছি দীর্ঘদিন ধরে। এজন্য কিন্তু আপনার এখন খেলোয়াড় বাছাই হচ্ছে বিকেএসপি থেকে, আর এই ঢাকা প্রিমিয়ার লিগ কোনো কোনো ক্ষেত্রে বিপিএল থেকে নেওয়া হচ্ছে বাছাই। এর বাইরে কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বিভাগ ভিত্তিক হলে কিন্তু একটা অঞ্চলের ক্রিকেটাররা কিন্তু এখানে সুযোগ পেত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। একটি ওডিআই টিম গড়তে গেলে, যেমন আপনার পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কিন্তু এরকম আছে, তারা কিন্তু একটা বেস তৈরি রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো আছে, লিগ আছে। সেক্ষেত্রে সেরকম আমাদের দেশটা কিন্তু এত বড় না, চাইলে কিন্তু বিসিবি হচ্ছে ওয়ার্ল্ডের 5ম ধনী ক্রিকেট বোর্ড। সুতরাং বিসিবি চাইলেই কিন্তু বিভাগ ভিত্তিক ওডিআই লিগ করতে পারে এবং সেক্ষেত্রে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটেরই কিন্তু লাভ হবে এবং সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসবে। আমরা প্রত্যাশা করব খুব শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট চালু করবেন, যাতে ওয়ানডে ক্রিকেটের জন্য বাংলাদেশ আরও ভালো খেলোয়াড় পায়। একদম শেষ প্রান্তে চলেছি। শেষ করবার আগে যে প্রসঙ্গ নিয়ে অবতারণা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের সিলেট ক্রিকেট লিগ শুরু হয়েছে। তো সিলেট ক্রিকেট লিগ নিয়ে প্রত্যাশা কি? ধন্যবাদ। আসলে এই ক্রিকেট বা সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে গত কিছুদিন ধরে এবং সময় মতো সেই লিগ আয়োজন হয়নি। এই জন্য ক্রিকেটাররা কিন্তু আলটিমেটামও দিয়েছিলেন সময় মতো ক্রিকেট লিগ আয়োজন না করার জন্য। এবং এখন দেখেন মৌসুম কিন্তু এখন কিছুদিনের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু এখন বৃষ্টির সময় এসেছে। এই সময়ে ক্রিকেট লিগ আয়োজন অনেকটা অবাক করার মতোই।
এবং ক্রিকেটাররা দীর্ঘদিন 2-3 মাস ধরে কিন্তু সেই আন্দোলন দিয়ে করছেন, আলটিমেটাম দিয়েছেন, এবং এখন দেখেন একটা দায়সারাভাবে কিন্তু হচ্ছে, যদিও হচ্ছে ইট ইজ বেটার লেট দেন নেভার। এই জন্য আমি এটাকে পজিটিভভাবে নেব। কিন্তু দেখেন জেলা স্টেডিয়ামে 2 স্টেডিয়ামই হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামই হচ্ছে ম্যাটে। সেটা থেকে ক্রিকেটাররা কতটুকু লাভবান হবেন আমার কিন্তু একটা প্রশ্ন। আমার বুঝে আসে না যে ম্যাটে একটি প্রথম বিভাগ লিগ আয়োজন এবং সেখানে আবার উইকেটে হচ্ছে। সুতরাং এটাকে কিভাবে তারা মানে সমন্বয় করবেন, বা এটা দলগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করবেন, এই একটাই ম্যাটে একটাই উইকেটে হচ্ছে, সেটা কিন্তু এরকম আয়োজনই বলে দেয় যে এটা দায়সার আয়োজন, হয়তো রুটিনটা মেনটেন করার জন্য। আমরা প্রত্যাশা করি যে তারা কথা দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, যে আগামী বছর থেকে পুরো প্রস্তুতি নিয়েই লিগ আয়োজন হবে, প্রথম বিভাগ লিগ। তো আমরাও সেরকম প্রত্যাশা করতে চাই। আমরাও চাই যে এরকম দায়সারা ক্রিকেট আয়োজন আলটিমেটলি সিলেটের ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে, এবং সিলেটের ক্রিকেট কিন্তু কেউ বলেন যে দিক হারিয়েছে। আমরা সেরকম দেখতে চাই না যে সিলেটের ক্রিকেট দিক হারিয়েছে। সিলেটের ক্রিকেট আবার নতুন নব মানে উদ্যমে কিন্তু শুরু হবে, সেরকম আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি সিলেটের ক্রিকেট আবারও সেই পুরনো ধারায় ফিরবে এবং পরবর্তী মৌসুম থেকে আবারও সেই রঙিন জার্সি সাদা বলে সিলেট ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিউর খেলার মাঠে অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপির সিলেট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আহমদ মুস্তফা খান। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সপ্তাহে বাংলা ভিউ টিভিতে খেলা মাঠে অনুষ্ঠানে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আলাপ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।